কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ। এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা। টিম গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের চ্যানেলের ক্ষুদে শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আজকের গল্পটি তোমরা এড়িয়ে যেও। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আমরা আপনাদের শুনিয়েছিলাম স্বীকৃতি প্রথম পর্বে আপনারা শুনেছেন গোলক এবং জুলি কৌশিকের গ্রামের বাড়িতে আসে বাড়িটি বিক্রির জন্য। দুপুরে জুলি ঘুমানোর পর একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে একটি কুঁয়ো দেখতে পায় সে। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে ছাদে উঠে বাড়ির পিছন দিকে তাকাতেই জুলির চোখে পড়ে সেই কুঁয়োটি। সে বুঝতে পারে কুঁয়োটি বাস্তবেও রয়েছে, কিন্তু তা কিভাবে সম্ভব? আজকে আপনারা শুনবেন তার পরবর্তী ঘটনা, কারণ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বীকৃতি দ্বিতীয় পর্ব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে স্বীকৃতি দ্বিতীয় পর্ব। সে গোলকের দিকে ফেরে। কি দেখছো দিকে? জুলি কোনো উত্তর দেয় না, একভাবে চেয়ে থাকে কুয়োটার দিকে। ওটা কি? ওটা ওটা তো কুয়ো। গতবার কুয়োটা আমাকেও টেনেছিল। টেনেছিল মানে এইরকম কুয়ো তো সামনাসামনি খুব একটা দেখা যায় না, তাই ইন্টারেস্টিং লেগেছিল। ঠিক এখন যেমন তোমার লাগছে। ওইখানে এখন যাওয়া যায় না? যাওয়া তো যায়। চলো না তাহলে। এখন এই আধো অন্ধকারে? পাগল নাকি? কতটা রিস্কি বলো তো? সন্ধ্যার সময় কত পোকামাকড় সাপ খোপ বেরো। ঘড়িতে রাত 1:30। ঝিঝি পোকা আর দু একটা পেঁচা ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই বলতে সন্তোষ কাকা আর গোলক। কিন্তু জুলি, হ্যাঁ, একটা সময় সেও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে একটা শব্দ শুনে তার ঘুমটা ভেঙে গেছে। তার ঘুমটা আগা গোড়ায় অত্যন্ত পাতলা। সামান্য শব্দ হলেই তার ঘুম ভেঙে যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এই শব্দটা তার অচেনা নয়। শব্দটা একটা নুপুরের শব্দ। আর এখানেই জন্ম হয় সবচেয়ে বড় একটা প্রশ্নের। এই বাড়িতে সন্তোষ কাকা ছাড়া আর কাউকে তো জুলি দেখেনি। আগে নাকি অন্যান্যরাও কাজ করত, তবে সবাই পুরুষ, আর সন্ধ্যার আগেই তারা ফিরে যেত। কিন্তু ইদানিং শুধু সন্তোষ কাকাই থাকে এই বাড়িতে। সে একাই কাজ করে। তাহলে এত রাতে নুপুর পরে কে হেঁটে বেড়াচ্ছে? জুলি আরেকটু ভালো করে শোনার চেষ্টা করলো। সে বুঝল শব্দটা তাদের ঘরের দরজার সামনে দিয়েই আসছে, অর্থাৎ সেই ব্যক্তি ওদের ঘরের সামনেই রয়েছে। কি গো, দেখো না, দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ঘুমন্ত গোলকের একটা হাত জুলির পেটের উপর রাখা ছিল। জুলি হাতটা ধরে মৃদু ঝাঁকালো, কিন্তু না, গোলকের ঘুম ভাঙল না। গোলকের ঘুমটা এইরকম, একবার ঘুমলেই হলো, তারপর বাড়িতে চুরি হয়ে গেলেও টের পাবে না সে। ফলে তার অপেক্ষা করে সময় নষ্ট করাটা পাগলামি। ওদিকে নুপুরের শব্দটা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে চলেছে। নিজের পেটের উপর থেকে
গোলকের হাতটা সরিয়ে ধীরে ধীরে খাট থেকে নেমে আসলো জুলি। খাটের পাশেই তার চটিটা রাখা ছিল, সেটা পায়ে গলিয়ে নিয়ে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে আসলো সে। কিন্তু নুপুরের শব্দটা এখন আর শোনা যাচ্ছে না। জুলির অনুমান যদি ঠিক হয় তাহলে শেষবার সিঁড়ির ওদিকটায় শোনা গিয়েছিল শব্দটা। সিঁড়ির দিকেই পা বাড়ালো জুলি, আর পা বাড়াতেই সে আবার শুনতে পেল শব্দটা। জুলি বুঝতে পারল শব্দটা এখন আসছে দালানের কাছ থেকে। সে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো, কিন্তু যখন সে দালানে পৌঁছল তখন আবার সেই শব্দ বাতাসের সঙ্গে মিলিয়ে গেল যেন। জুলি চারিদিকে তাকিয়ে দেখল জ্যোৎস্না রাত, গোটা দালান ভেসে যাচ্ছে চাঁদের আলোয়। সেই আলোয় সবকিছুই প্রায় দৃশ্যমান, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। কিন্তু তাহলে এতক্ষণ কে নুপুর পরে ঘুরে বেড়াচ্ছিল সারা বাড়িতে? তাহলে কি সবটাই জুলির মনের ভুল ছিল? প্রেগন্যান্সির সময় এরকম হয়, জুলি অনেকের মুখেই শুনেছে। তাই হবে হয়তো। ভাবলে হীনভাবে কথাটা বলে সে পুনরায় সিঁড়ির দিকে পা বাড়াবে, এমন সময় হঠাৎ করে জুলির মনে পড়ল স্বপ্নের মেয়েটার কথা। তার পায়েও তো একটা নুপুর ছিল, এবং সেই নুপুরের শব্দটাও ছিল হুবহু এই রকম। তাহলে কি কুয়োর দিকটায় গেলে এখনো দেখতে পাওয়া যাবে একটি মেয়েকে? মাঝে মধ্যে আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা ভবিষ্যতে বাস্তব জীবনেও ঘটে আমাদের সঙ্গে। আচ্ছা, দুপুরবেলার স্বপ্নটাও যদি সেরকমই কিছু একটা হয়ে থাকে, কিন্তু তাহলেই বা মেয়েটা কি আসলেই বা কোত্থেকে? সন্তোষ কাকার মেয়ে হতে পারে, যে হয়তো সে সারাদিন অন্য কারোর বাড়িতে কাজ করে আর রাতের বেলায় বাবার কাছে চলে আসে। জুলি বিড়বিড় করে উঠল। এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবল, কুয়োর দিকটায় যাওয়াটা কি ঠিক হবে? পর মুহূর্তেই জুলি ঠিক করে নিল সে কুয়োর ওদিকটায় যাবে। যদি সত্যি সেই মেয়েটি থেকে থাকে এবং সে যদি আত্মহত্যা করার জন্য কুয়োর দিকে গিয়ে থাকে, তাহলে এটাই মোক্ষম সুযোগ তাকে বাঁচানোর। কিন্তু একা যাওয়াটা কি ঠিক হবে? অন্তত সন্তোষ কাকাকে যদি ডাকা যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে জুলি আবার শুনতে পেল সেই নুপুরের শব্দটা। শব্দটা আসছে বাড়ির উল্টো দিক থেকে, অর্থাৎ কুয়োর দিক থেকে। জুলির অনুমানটাই সঠিক ছিল। সে ভাবল আর দেরি করা উচিত হবে না, কাউকে ডাকতে গেলে দেরি হয়ে যেতে পারে। জুলি দৌড় লাগালো বাইরের দিকে, কারণ দালানের বাইরে না বেরোলে বাড়ির পিছন দিকটায় যাওয়ার রাস্তা নেই। তখন সে সবটা দেখেছে ছাদ থেকে। কোনো কালেই জুলির দৌড়ানোর অভ্যাস ছিল না, তার উপরে এইরকম শারীরিক অবস্থা। তবুও সে সবকিছুকে তোয়াক্কা না করে ছুট লাগালো। তার জন্য এখন একটাই লক্ষ্য, একটি জলজ্যান্ত মেয়েকে রক্ষা করা, প্রাণ বাঁচানো। ঝোপঝাড় মারিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ির পিছনে পৌঁছে গেল জুলি। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে দেখল তার অনুমানটাই সঠিক ছিল। ওই তো মেয়েটা, স্বপ্নের মেয়েটাই বটে। পরনে শাড়ি, মাথা নিচু এবং পায়ে নুপুর। বড় বড় ঘাসের জঙ্গল পেরিয়ে শ্যাওলা মাখা কুয়োর দেওয়ালের উপরে উঠছে। জুলি বুঝতে পারে মেয়েটাকে বাঁচানোর জন্য হাতে খুব অল্প সময়। তার শিরদাঁড়াটা আবার কেঁপে ওঠে। বুকের ভেতরটায় হাজারখানেক হাতির দাপাদাপি শুরু হয়ে যায়। এই এই দাঁড়াও, ঝাঁপ দেবে না, একদম ঝাঁপ দেবে না, দাঁড়াও বলছি। হাঁপাতে হাঁপাতেই
চিৎকার করে ওঠে জুলি। তারপর পড়ি কি মরি করে আবার ছুট লাগায়। লম্বা ঘন স্যাঁতস্যাঁতে ঘাসগুলোর মধ্যে থেকে দৌড়তে থাকে সে। তার মনে হতে থাকে ঘাসগুলো যেন তার পা চেপে ধরতে চাইছে, যেন তারা বলতে চাইছে, যাস না ওদিকে, ওই মেয়েকে বাঁচানো তোর কাজ নয়। তবুও জুলি সেসব কিছুকে তোয়াক্কা না করে এগিয়ে যায়। ওই তো সামনেই রয়েছে মেয়েটি, আর এক হাত মতো দূরত্ব। হাত বাড়ালেই জুলি সফল হয়ে যাবে মেয়েটিকে বাঁচাতে। জুলি হাত বাড়িয়েও দেয় সামনের দিকে, কিন্তু ঠিক তখনই স্বপ্নের মতো ঘটে যায় সেই ঘটনাটা। জুলির হাত মেয়েটির শরীর স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে মেয়েটি ঝাঁপ দিয়ে দেয় কুয়োর মধ্যে। কয়েক সেকেন্ড নিজের জায়গা থেকে নড়তে পারে না জুলি, ওখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তারপরেই কানে আসে শব্দটা, কান্নার শব্দ। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর যে কাঁদছে সে একজন মহিলা। জুলি একটু মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারে কান্নার আওয়াজটা কুয়োর ভেতর থেকেই আসছে। একটা ঢোক গিলে আশেপাশে তাকিয়ে দেখে সে, তারপর এক পা এগিয়ে কুয়োর ভেতরে উঁকি মারে, আর উঁকি মারতেই ওর শরীরের রক্ত জল হয়ে যায়। কুয়োর ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখ ছাড়া। শূন্যে ভেসে রয়েছে চোখ দুটো, ঠিক যেন আগুনের গোলা। জুলির সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। ওর মস্তিষ্ক জানান দেয় এখানে থাকা আর ঠিক নয়, এক্ষুনি পালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পালানোর জন্য দ্রুত পিছনে ঘোরে জুলি, কিন্তু পিছনে ঘুরতেই ওর হৃৎপিণ্ড যেন কাজ করা বন্ধ করে দেয়। সারা শরীর কাঁপতে শুরু করে থরথর করে, কারণ জুলির ঠিক সামনে শূন্যে ভেসে রয়েছে একটা নারী মূর্তি। তার চোখগুলো ঠিক যেন আগুনের গোলা, মুখ ফুলে উঠেছে বীভৎসভাবে। ফুলে যাওয়ার ফলেই জায়গায় জায়গায় ফেটেও গেছে। একদম ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে রয়েছে মুখখানা। চোখ দুটো রক্ত শূন্য হয়ে কালো রং ধারণ করেছে, ঠিক যেমনটা জলের ভেতরে ডুবে মরলে হয়। কথাটা মাথায় আসতে জুলি ওর সামনে ভাসমান নারী মূর্তির পায়ের দিকে তাকালো, আর তাকাতেই ভয়ের পারদটা আরো কয়েক গুণ বেড়ে গেল। কারণ ওর ঠিক সামনে যেই ব্যক্তি শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে, তার পায়েও সেই মেয়েটির মতোই হুবহু একই নূপুর। কিন্তু তা কিভাবে? জুলির সবকিছু গুলিয়ে যেতে থাকে। কি হচ্ছে এসব? কিভাবেই বা পালাবে সে এখান থেকে? আদৌ পালাতে পারবে তো? এই ভাসমান পিশাচিনী ওকে পালাতে দেবে তো? এসব ভাবতে ভাবতে মাথাটা বন বন করে ঘুরে যায় জুলির। হাঁটু দুটো কেঁপে ওঠে। চোখের সামনে অন্ধকার নেমে আসতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ধপাস করে মাটির উপরে লুটিয়ে পড়ে অন্তঃসত্ত্বা জুলির অচৈতন্য দেহটা। বাবুজি, 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 জলদি উঠে পড়েন বাবুজি। হ্যাঁ, কি হয়েছে সন্তোষ কাকা? সন্তোষের ঝাঁকুনি আর ডাকে ঘুম ভাঙল গোলকের। বাবুজি, বাবুজি জলদি চলেন, অনর্থ হো গিয়া। কেন, কি হয়েছে? मैडम जी बेहोश হয়ে গেছে বাবুজি, কুয়ো के पास में পড়ে আছে। জলদি চলেন বাবুজি। হ্যাঁ, বলো কি? চলো চলো। গোলক পড়ি কি মরি করে খাট থেকে লাফ দিয়ে নেমে বাইরে ছুটল। সিঁড়ি দিয়ে নেমে দালান পেরিয়ে দ্রুত বাড়ির পিছন দিকে ছুটে এসে দেখল বড় ঘাসের জঙ্গল পেরিয়ে কুয়োর পাশে শ্যাওলার মধ্যে চিত হয়ে পড়ে রয়েছে জুলি। গোলক দ্রুত ছুটে যায় তার দিকে। জুলি, জুলি,
অচৈতন্য জুলির কপালে হাত দিয়ে দেখে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর সময় নষ্ট না করে জুলির অচৈতন্য দেহটা কোলে তুলে নেয় গোলক। সন্তোষ কাকা, আশেপাশে কোনো ডাক্তার আছে কিংবা হসপিটাল? সন্তোষ এতক্ষণ সন্দেহজনক দৃষ্টি নিয়ে কুমোর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। গোলকের ডাকে হুঁশ ফিরল। হ্যাঁ হ্যাঁ বাবুজি, আছে আছে, একটা ডাক্তার সাহেব আছে। থাকলে জলদি ডাকো, দেরি করলে হবে না। আমি বলছিলাম কি, ডাক্তার সাহেবকে দেখিয়ে কাজ হবে না বাবুজি। ये कोई ডাক্তার সাহেব का रोग नहीं है बाबूजी। গোলকের মাথাটা গরম হয়ে যায়। তুমি আমাকে শেখাবে কোনটা ডাক্তারের রোগ আর কোনটা নয়? শি ইজ প্রেগনেন্ট, মানে অন্তঃসত্ত্বা, বুঝেছ? আর এই অবস্থায় মাঝে মধ্যে এরকম মাথা ঘুরে যায় মানুষের। প্লিজ হেয়ালি করো না সন্তোষ কাকা, এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে আনো। সন্তোষ কিছুক্ষণ চেয়ে রইল, তারপর গম্ভীরভাবে বলল, ঠিক হ্যাঁ বাবুজি, আমি যাচ্ছি, বুলাকে নিয়ে আসছি। গোলক জুলিকে কোলে করে ঘরে নিয়ে যায়, আর ওদিকে সন্তোষ ছোটে ডাক্তার ডাকতে। প্রায় আধ ঘন্টা মতো পরে ডাক্তারবাবু আসলেন। জুলির চেক আপ করে গোলককে জানালেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমি একটা ইঞ্জেকশন দিলাম, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি, জ্ঞান ফিরলে কিছু একটা খাইয়ে তারপর ওষুধগুলো খাইয়ে দেবেন। বিকালে আমি আরেকবার এসে দেখে যাব। আসলে প্রেগনেন্সিতে মাঝে মধ্যে এরকম হয়। আসি। ডাক্তারবাবু চলে গেলেন। গোলক দালান অবধি তাকে এগিয়ে দিয়ে আবার ফিরে আসলো ঘরে। অচৈতন্য জুলির পাশে এসে বসল সে, তাকিয়ে থাকলো একভাবে তার দিকে। হঠাৎ গোলকের ফোনটা বেজে উঠল। দেখল কৌশিকের কল। ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসলো গোলক। হ্যালো। কিরে, ওদিকে সব ঠিকঠাক তো? ভালো ছিল, তবে এখন আর ভালো বলা যায় না। মানে কেন রে, কিছু হয়েছে নাকি? গোলক একবার তাকায় ঘরে খাটের ওপরে শুয়ে থাকা ঝুড়ির দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাদ দে, তুই বল, ওই লোক কবে আসছে? হ্যাঁ, ওটা বলার জন্যই তো কল করলাম তোকে। আগামীকাল বিকালে উনি পৌঁছাবেন। সামলে নিস ভাই, ডিলটা কিন্তু কনফার্ম হওয়া চাই। আর আমি জানি তুই পারবি। আর দু একটা কথা বলে কৌশিক ফোনটা কেটে দেয়। বারান্দার জানলাটা দিয়ে চেয়ে থাকে বাইরের দিকে গোলক। বাবুজি। হঠাৎ সন্তোষের নিচু স্বরে ডাক শুনে সামান্য চমকে ওঠে গোলক। সে ফেরে সন্তোষের দিকে, দেখে তার মুখ চোখ শুকিয়ে রয়েছে, আর সেখানে কেমন যেন রহস্যের ছাপ। সে একবার ঘরের দিকে উকি মেরে দেখে নিল জুলিকে, তারপর ডানে বাঁয়ে সব দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, बाबूजी एक बात बोलनी थी आपको। হ্যাঁ বলো। नहीं बाबूजी, এখানে नहीं, আপনি উপরে চলেন আমার সাথে, আমি সেখানেই বলবো আপনাকে। ওপরে কেন? চালিয়ে না বাবুজি, তারপর সব বলছি আপনাকে। সন্তোষের এরকম ব্যবহারের কোনো কারণ খুঁজে পেল না গোলক। আর এমন কি বা কথা থাকতে পারে যা এখানে বলা যাবে না? এসব ভাবতে ভাবতেই সন্তোষের পিছনে পিছনে ছাদের এক কোণায় এসে দাঁড়ায় গোলক। জলদি বলো সন্তোষ কাকা, আমায় ছাদে কেন নিয়ে আসলে? ওখানে জুলি একা আছে। বাবুজি গড় সে শুনবেন। আপনার ইয়াদ আছে পিছলি বার যখন আপনি এসেছিলেন তখন একটি লড়কি কি রোনে কি আওয়াজ শুনেছিলেন? গোলকের ভুরু দুটো কুঁচকে যায়। হ্যাঁ, তবে ওসব মনের ভুল ছিল। সন্তোষ দুই দিকে মাথা দোলায়। নেহি বাবুজি, নেহি নেহি, পিছলি বারেও বলেছিলাম, এইবারেও বলছি, ও বেহম নেহি হ্যাঁ বাবুজি, সত্যি সত্যি আছে। গোলকের মাথাটা এইবার চটাম করে গরম হয়ে যায়। তুমি আমাকে এখানে এই গাঁজাখুরি গল্প শোনানোর জন্য ডেকেছো? প্লিজ মাথা গরম করিও না সন্তোষ কাকা। আমার মনে হয় কুয়ো কে अंदर जो लड़की रहती है
वो अभी मैडम जी के अंदर है। হোয়াট ননসেন্স। আমি নিচে যাচ্ছি। সন্তোষকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় গোলক। रुकिए बाबूजी रुकिए। সন্তোষের কণ্ঠস্বরটা এবার দৃঢ় হয়। देखिए बाबूजी, हमार কথা এখনই বিশ্বাস করে নেন। अभी बहुत समय আছে, सब कुछ ठीक हो যাবে, नहीं तो পরে গিয়ে ভয়ঙ্কর কেস হয়ে যাবে বাবুজি। গোলক কোনো উত্তর দেয় না। বাবুজি, বাবুজি আমার কথাটা অন্তত পুরো শুনে যান বাবুজি। এসব গাঁজাখুরি গল্পের জন্য আমায় ছাদে ডেকে নিয়ে গেল, কোনো মানে হয়? বিড়বিড় করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করলো গোলক। আর প্রবেশ করতেই ও দেখল জুলির জ্ঞান ফিরে এসেছে। সে উঠে বসে রয়েছে খাটের উপরে, চুলগুলো সব মুখের উপরে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, মাথাটা নিচু। গোলক এগিয়ে এসে বসলো পাশে। এই তো উঠে পড়েছ, কেমন লাগছে এখন? কোনো উত্তর দেয় না জুলি। শরীরটা কি খুব খারাপ লাগছে? জুলির কাঁধে হাত রাখে গোলক, আর রাখতেই যেন ছ্যাঁকা লাগে ওর। গা থেকে যেন আগুন বেরোচ্ছে। এই দেখি দেখি, কপাল দেখি, জ্বর তো আরো বেড়েছে মনে হচ্ছে। জুলির মুখের ওপর থেকে চুলগুলো সরায় গোলক, আর সরাতেই মেঝের ওপরে ছিটকে যায় সে। এটা কি দেখছে গোলক? ঠিক দেখছে তো? জুলির চোখের মণি কোথায়? মণির জায়গাতেও সাদা অংশটা রয়েছে, আর ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা অচেনা হাসি। না না, এই হাসি তো জুলির নয়। গোলক জুলিকে চেনে, ওর হাসিও চেনে। হাসতে হাসতে খাট থেকে নেমে আসে জুলি। সারা ঘর কেঁপে ওঠে তার সেই হাসিতে। গোলক কিছুই বুঝতে পারে না, সে অবাক হয়ে মেঝের ওপরে বসে থাকে ওভাবেই। জুলি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে গোলকের দিকে। পূর্ব দিকের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ে তার উপরে। সেই আলোয় জুলির হাতে থাকা ধারালো কোনো বস্তু চিকচিক করে ওঠে। গোলকের চোখ এড়ায় না সেটা। গোলক দেখে একটা ফল কাটার ছুরি। গতকাল রাতে সন্তোষের কাছ থেকে জুলি নিজে গিয়ে চেয়ে এনেছিল ছুরিটা আপেল কাটার জন্য। এখন সেই ছুরিটায় জুলি শক্ত করে ধরে এগিয়ে আসছে গোলকের দিকে। কিন্তু ছুরিটা দিয়ে কি করতে চায় জুলি? গোলকের দিকেই বা এগিয়ে আসছে কেন? না, এই প্রশ্নের উত্তর হয়তো অতটাও কঠিন নয়। একটা বাচ্চা ছেলেও হয়তো এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। গোলককে মারার জন্যই ছুরি উঁচিয়ে তার দিকে এগিয়ে আসছে জুলি। গোলক বিশ্বাস করতে পারে না বিষয়টা। তার জুলি তাকে মারতে চায়। সব কিরকম যেন দুঃস্বপ্নের মতো লাগে তার। সে ওভাবেই বসে থাকে, ছুরির কোপে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। জুলি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় একদম গোলকের সামনে। তারপর খিলখিলি হেসে ওঠে। গোলক বুঝতে পারে তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। সে চাইলেই পালিয়ে যেতে পারে, কিন্তু তার কি যেন একটা হয়ে গেছে, যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। জুলির এইরকম বদল এবং তারপর ছুরি উঁচিয়ে তাকে মারতে আসা, সবটাই যেন ভেতর থেকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে গোলককে। সব বোধ বুদ্ধি নিমেষের মধ্যেই লোপ পেয়েছে যেন। জুলি ছুরিটা উপরের দিকে তুলে সবেগে গোলকের গলা বরাবর চালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন সন্তোষের আগমন ঘটে। জুলিকে একটা সজোরে ধাক্কা মারে সন্তোষ। গোলক দেখে জুলি ছিটকে গিয়ে পড়ল খাটের উপরে। তার হাতের ছুরিটা পড়ল নিচে। সন্তোষ সেটা দ্রুত নিজের হাতে তুলে নিল। গোলক ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো, কিন্তু
সবকিছু পরিষ্কার বুঝে ওঠার আগেই সন্তোষ গোলককে ধরে টানতে টানতে ঘরের বাইরে বার করে এনে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে গোলক দেখল বিছানা থেকে উঠে ছুটে আসছে দরজার দিকে জুলি। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সন্তোষ তার মুখের উপরে বন্ধ করে দিল দরজা। খোল খোল দরজা, খোল বলছি। দরজার উপরে ক্রমাগত ধাক্কা মারতে লাগলো জুলি, কিন্তু সেগুন কাঠের পুরনো দিনের দরজা ধাক্কা মেরে ভেঙে ফেলা চারটিখানি কথা নয়, আর জুলির ওই নরম হাতে তো নয়। সন্তোষ কাকা, এটা কি হলো? আমার জুলি আমাকেই মারতে আসছিল। সন্তোষ গোলকের কাঁধের উপর হাত রাখে। आइए बाबूजी, अब आइए। কোথায়? आपको अभी भी विश्वास হয়নি? ম্যাডাম জি আপনাকে কখনো মারার চেষ্টা করতে পারে? আপনি একটু ভেবে বলুন তো বাবুজি। গোলক কোনো উত্তর দেয় না। সন্তোষ তো ঠিকই বলছে, জুলি গোলককে মারতে চাইবে কেন? এটা তো দুঃস্বপ্নেও সম্ভব নয়। তার মানে কি? আপনি নিজেও জানেন তার মানেটা। তুমি বলতে চাইছো ওটা জুলি নয়? সন্তোষ দুই দিকে মাথা দোলায়। শরীর থেকে ও ম্যাডাম জি হি আছে, লেকিন অন্দর সে কোই और है। আপনি এভাবে বুঝবেন না বাবুজি, আপনি আমার সঙ্গে আইয়ে। কিছুটা হলেও বিশ্বাস করতে বাধ্য হচ্ছে গোলক। বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় কি রয়েছে? কিন্তু ওকে একা ছেড়ে वो लड़की मैडम जी को कोई नुकसान नहीं पहुंचाएगी। कमरे के अंदर वो सुरक्षित আছে, কিন্তু আপনার उससे खतरा আছে বাবুজি। আমার? हाँ बाबूजी আপনার। কিন্তু सब প্রশ্নের উত্তর দেব বাবুজি, আপনি আমার সঙ্গে আইয়ে। গোলক সন্তোষের পিছু নেয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে সন্তোষ তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসায়। তারপর বলতে শুরু করে, इस बाड़ी को जो বানিয়েছিলেন তার নাম ছিল গগনেন্দ্র মৈত্র। আপনার দোস্ত कौशिक बाबूजी ठाकुर दादार बाबा ছিলেন এই গগনেন্দ্র মৈত্র। वैसे तो बहुत पैसा वाला आदमी ছিলেন, কিন্তু ছিলেন চরিত্রহীন। শাদিশুদা আদমি হয়েও লড়কি লোক को দেখেই ওনার হোশ উড়ে যেত। যাকেই ভালো লাগতো তাকেই উঠিয়ে নিয়ে আসতেন রাতের বেলা। লেকিন সেই খবর কেউ জানতে পারতো না, কারণ তিনি নিজে যেতেন না, নিজের চেলাদের নিয়ে উঠে নিয়ে আনতেন। समाज में तार बहुत नाम था, ख्याति था। अगर कोई तार ব্যাপারে समाजे कुछ बोलतो तो कोई भी विश्वास करतो ना, उल्टे उस आदमी के ऊपर कलंक लेके जेतो। एक नई लड़की काम करते এসেছিল এই বাড়িতে, कमला। कमला नाम था उसका। रूपे गुणे सब दिक থেকে একেবারে 100 ছিল। उसके ऊपर भी नजर पड़लो এই হারামজাদার। एक दिन देर रात तक उसे কাজের বাহানায় আটকে রাখলেন নিজের বাড়িতে। তারপর रात में तारो सत्यानाश करलेन। रोती हुई कमला अपने घर पहुंचा लो। किसको बताती वो? कौन विश्वास करतो उसके ऊपर? अगले दिन वो फिर से काम करने भी आया। पेट भी चलाना था ना। घर में बूढ़ी माँ थी और एक छोटी बहन थी। अगर काम नहीं करती तो কিভাবে চলতো? হারামজাদা সুযোগ পেয়ে গেল। প্রত্যেক দিন চলতে লাগলো শারীরিক শোষণ। ऐसे ही कुछ महीने चला। फिर एक दिन रात को सबके सो जाने के बाद कमला आई उस हरामजादे के पास। গভীর রাত, চারিদিক থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। মাঝে মধ্যে পেঁচার দলও ডেকে উঠছে। আজকে আকাশে চাঁদ উপস্থিত নেই, অমাবস্যা বোধ হয়। ফলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই হোঁচট খেতে খেতে কুয়োর পাশে এসে দাঁড়ালো কমলা। ওর নুপুরের ছমছম শব্দে কিছুক্ষণের জন্য চারিদিক ভরে উঠল। সে কুয়োর উপরে উঠে দাঁড়ালো, তাকালো নিচের দিকে, কুয়োর গভীর জলের দিকে। জলটা যেন তাকে ডাকছে। কমলার ভয় হলো,
ওর মনে হলো এখান থেকে নেমে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু তখনই তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনা। পেট বেঁধে গেছে? আরে তাই বলে তোকে আমি আমার ঘরের বউ করে রাখবো? হ্যাঁ হ্যাঁ, দু পয়সার কাজের লোক, তোর সাহস হয় কিভাবে? হ্যাঁ, কিন্তু বাবু, এই বাচ্চা যে আপনার। চুপ মাকি, একদম চুপ। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় দিবি? হ্যাঁ, কেউ সাক্ষী দেবে না। বল বল মাকি, বল, কেউ সাক্ষী আছে? শোন রে মাগি, রাতের অন্ধকারে লুকিয়ে আমার কাছে এসব বললি, বেঁচে গেলি। দিনের আলোয় জনসমক্ষে আবার এসব কথা বলতে গেলে লোকে পিটিয়েই মেরে দেবে তোকে। বাবু, বাবু দোহাই আপনার, এমনটি করবেন না বাবু। আপনি আপনি অন্তত আমায় কিছু পয়সা দিয়ে দেন, এই গ্রামে তো আমার মুখ পুড়বে, কিন্তু যাতে আমি এই বাচ্চা নিয়ে দূরে কোথাও গিয়ে বসবাস করতে পারি সেই ব্যবস্থা কান আমায় করে দেন। গগনেন্দ্রর দুই পা চেপে ধরে কমলা, কাকতি মিনতি করতে থাকে, কিন্তু একটা লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয় গগনেন্দ্র। দৌড়া মাগি, দৌড়া। পয়সা? কিসের পয়সা? যা যা, এখান থেকে চলে যা। আর ভাবতে পারে না কমলা। একবার নিজের পেটের উপর হাত বোলায় সে, তারপর একটা বড় করে শ্বাস নিয়ে ঝাঁপ দেয় কুয়োর গভীর ঠান্ডা জলের মধ্যে। নিমেষের মধ্যে পৃথিবীর বুক চিরিয়ে আরো গভীরে তলিয়ে যায় কমলা নামের সদ্য যৌবন প্রাপ্ত মেয়েটা, কিংবা বলা যায় সেই মাটা যার সন্তান কখনো পৃথিবীর আলো দেখতে পারল না। তারপর নাকি গগনেন্দ্র পাগল हो गया था। एक हफ्ते के अंदर वो आत्महत्या করে নিজের জীবন শেষ করেছিল। আত্মহত্যা? জি বাবুজি, আত্মহত্যা। কিন্তু মরে যাওয়ার আগে সে গ্রামবাসীর সামনে এসে সব সত্যি কথা বলেছিল, নিজের সব কুকর্মের কথা, এমনকি কমলার কথাও বলেছিল। আর এটাও বলেছিল যে কমলা ওকে বাঁচতে দেবে না, সে নাকি ভূত হয়ে তাকে তাড়া করে বেড়াচ্ছে। इसका मतलब समझ रहे हो बाबूजी হারামজাদে ने क्यों আত্মহত্যা করেছিল? তারপর থেকেই তো আসল ঘটনা শুরুয়াত। কিরকম? সন্তোষ কিছুক্ষণ চুপ করে থাকে, যেন ঝড়ের আগের শান্তি। তারপর থেকেই বাড়িতে এক প্রকার কমলার অভিশাপ নেমে আসলো। আর ও অভিশাপ ছিল স্বয়ং কমলা নিজে। কোনো মর্দি যদি পরকিয়া করত কিংবা মহিলাদেরকে খারাপ নজরে দেখত, তাহলে তাদের উপর নেমে আসতো স্বয়ং কমলা। নিজের হাতে মৃত্যুর উপহার দিত তাদের। মানুষের সঙ্গে তো লড়া যায়, কিন্তু প্রেতের সাথে কিভাবে লড়বে সবাই? ঠিক সেই কারণেই এই বাড়ি ছাড়লো সবাই। গোটা গাঁও জেনে গেল এই বাড়ির असली सच। इसीलिए এই বাড়ির आसपास कोई भी नहीं आता। এই বাড়িতে कोई कम करने भी नहीं चाहता। सिर्फ एक हम ही आছি जो सालों से ये बाड़ीते पड़े आছি। शादियों करीनी और किसी औरत के ऊपर खराब नजर भी नहीं है। इसीलिए ये बाड़ीते থেকে আমি जिंदा আছি বাবুজি। গোলকের সবকিছুই কেমন যেন শিরিষ কাগজে ঘষা কাগজের মতো লাগলো, শুধুই ধোঁয়াশা। কিন্তু এখনো কিন্তু क्या बाबूजी, अपने निजर घरवाली को চেনেন না? আপনি নিজেই বলেন না कमरे के अंदर जो है उन्हीं मैडम जी आछे। जरा सोच के बोलिए, मैडम जी कभी भी अपना के मारते चाहबे? हाँ, उनके अंदर कमला है बाबूजी, कमला। গোলক বাকরুদ্ধ হয়ে শুনতে থাকে। लेकिन मैडम जी के गर्भ में अपना बच्चा রয়েছে, এটাই কমলা সহ্য করতে পারেনি। সে ভেবেছে আপনি ওই হারামজাদার মতন ম্যাডাম জিকে শাদি করবেন না, इसलिए ও ম্যাডাম জির ভেতরে প্রবেশ করেছে। সে এখনো আপনাকে মারতে চায় বাবুজি, এখনো মারতে চায়। গোলক নিজের মাথায় হাত দিয়ে বসে থাকে। ওর মাথার দুই পাশের শিরা উপশিরাগুলো
যন্ত্রণায় ছিঁড়ে যেতে থাকে। ও ভাবতে থাকে, এসব কি বলছে সন্তোষ? এগুলো কি সবই গাল গল্প নাকি সত্যি? ওর শহুরে মন বলছে এগুলো সবই গাল গল্প, কিন্তু ওর চোখ, স্মৃতি, মস্তিষ্ক বলছে এগুলো সবই সত্যি। ও যে নিজের চোখে দেখেছে এক্ষুনি। রাতেও ভালো ছিল মেয়েটা, হঠাৎ করে সকালবেলায় এরকম কেন করবে সে? चिंता मत कीजिए बाबूजी, हौसला रखें, हौसला। গোলক ওপর নিচে মাথা দোলায়, আর ঠিক তখনই ওপরের ঘর থেকে দুম করে বড় কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পাওয়া যায়। ওরা দুজনেই চমকে ওঠে। ये क्या है बाबूजी? দরজা, ঘরের দরজাটা। কথাটা বলতে বলতেই উপরের ঘরের দিকে ছোটে গোলক। সন্তোষও ছুট লাগায়। सत्यानाश। 2-3টে সিঁড়ি বাদ দিতে দিতে দৌড়ে ওপরে উঠে আসে গোলক, ছুটে যায় ঘরের দিকে। কিন্তু ঘরের সামনে আসতেই ও দেখে সেগুন কাঠের মোটা দরজাটা দুভাগ হয়ে ভেঙে পড়ে আছে। গোলক শিউরে ওঠে। এই নরম তুলতুলে হাতগুলোয় এত শক্তি কোত্থেকে আসলো? যে জুলি ঘরের ভেতরে উকি মারেও, দেখে সারা ঘরের মধ্যে জিনিসপত্র একেবারে লুটোপুটি খাচ্ছে, কিন্তু জুলি কোথাও নেই। কোথায় গেল জলজ্যান্ত মানুষটা? ঘরের থেকে বেরিয়ে পালাতে গেলে তো বারান্দা দিয়ে সিঁড়ির দিকেই যেতে হবে, কিন্তু এইমাত্র গোলক ওদিক থেকেই আসলো। যদি ওদিকে যেত তাহলে ওর চোখে পড়ত। তাহলে কি হলো তার? অত বড় একটা মানুষ কি বাতাসে উবে গেল নাকি? তবে এও কি সম্ভব? অতি সন্তর্পণে ঘরের ভেতরে প্রবেশ করে গোলক। খাটের নিচে একবার উকি মারে, এখানেও নেই। আর তাছাড়া তো ঘরের মধ্যে লুকোনোর কোনো জায়গাও নেই। জুলি, কোনো সারা শব্দ নেই, শুধু পিছনে একজোড়া পায়ের শব্দ শুনতে পেল গোলক। ও জানে এটা সন্তোষ কাকা। পিছনে না ফিরেই গোলক বলল, সন্তোষ কাকা কোথায় গেল বলতো জুলি? হ্যাঁ, একটা মানুষ সেইভাবে কখনো উবে যেতে পারে? बाबूजी। হ্যাঁ? পিছনে ফিরে গোলক, আর ফিরতেই ও দেখে সন্তোষের ভয়ার্ত মুখ। সে ভয়ে প্রচন্ড জোরে জোরে হাঁপাচ্ছে, আর তাকিয়ে আছে ঠিক গোলকের মাথার উপরে। बाबूजी, ऊपर देखिए, ऊपर। গোলক সটাম পিছনে ঘুরে ওপরের দিকে তাকাতে ও শিরদাঁড়া কেঁপে ওঠে। শরীরের সমস্ত রক্ত জল হয়ে যায়। জুলি টিকটিকির মতো সিলিংয়ের সঙ্গে ঝুলে রয়েছে। চুলগুলো সব নিচের দিকে ঝুলছে তার, তবুও মুখটা পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। তার দৃষ্টি সোজা গোলকের দিকেই নিবদ্ধ। ঠোঁটে লেগে রয়েছে সেই পৈশাচিক হাসিটা। গোলক পাথরের মূর্তির মতো আবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ জুলি সিলিং থেকে লাফ দিয়ে গোলকের সামনে দাঁড়িয়ে ওর গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। জুলির হাতে আগেও অনেকবার চড় খেয়েছে গোলক, কিন্তু এইবারের চড়টা যেন ভিন্ন। গোলকের মনে হলো কেউ যেন লোহার রড দিয়ে সজোরে আঘাত করলো ওর গালে। গোলক টাল সামলাতে না পেরে ছিটকে যায় জানলার দিকে। জানলার পাল্লার সঙ্গে ঠুকে যায় মাথাটা, লুটিয়ে পড়ে মেঝের উপরে। কানের মধ্যে কিরকম যেন কু করে একটা শব্দ শুরু হয় ওর। হাত পা অবশ এবং চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে শুরু করে।
এই গলিটা সাধারণত এতটা অন্ধকার থাকে না। মল্লিকা তো প্রত্যেক দিনই এই রাস্তা দিয়েই রাতের বেলায় পড়ে বাড়ি ফেরে। কই, কোনোদিন তো এতটা অন্ধকার দেখেনি। কিন্তু আজকে এতটা অন্ধকার কেন? কারেন্ট নেই নাকি? না না, কারেন্ট তো আছে। ওই যে গলিটা থেকে সামান্য দূরের ওই ল্যাম্পপোস্টটায় তো আলো জ্বলছে। তাহলে হয়তো ল্যাম্পপোস্টের লাইটটা খারাপ হয়ে গেছে। এই ভেবেই অন্ধকার গলিটার ভেতরে পা বাড়ায় মল্লিকা। কিছুটাই তো অন্ধকার, তারপরেই তো আলো রয়েছে, ওই তো দেখা যাচ্ছে। এইটুকু অন্ধকারের জন্য যদি মল্লিকা অন্য রাস্তা ধরে তাহলে অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। এই রাস্তাটাই ওর বাড়ি যাওয়ার শর্টকাট। এই গলিটার মধ্যে কেউ তেমন থাকে না। আগে দুপাশেই ঝোড় জঙ্গল ছিল, কিন্তু ইদানিং একটা বাড়ি তৈরি হচ্ছে বাঁ দিকের জঙ্গলটা কেটে। রাস্তার উপরে ইট পাথর পড়ে রয়েছে। অন্ধকারের মধ্যে অতি সাবধানে হাঁটতে থাকে মল্লিকা। নইলে ওই ইট পাথরে হোঁচট খেয়ে যদি রাস্তার উপরে পড়ে যায় তাহলে প্রচন্ড লাগবে, হাঁটু ছিলেও যেতে পারে। এই কয়েক মুহূর্তের মধ্যেই অন্ধকারে তার চোখ সয়ে এসেছে। একবার তাকালো বাঁদিকের অর্ধনির্মিত বাড়িটির দিকে। এখনো প্লাস্টার, জানলা দরজা বসানো কিছুই হয়নি। জায়গায় জায়গায় বেরিয়ে আছে রড। এই অন্ধকারের মধ্যে মল্লিকার মনে হলো যেন বাড়িটা একটা দৈত্য। সে দাঁত খিঁচিয়ে মল্লিকার দিকেই ধেয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। শিউরে ওঠে মল্লিকা। সামান্য ভয়ে যে পেয়েছে সেটা অস্বীকার করা সম্ভব নয়। সে দ্রুত পা বাড়ায় সামনের দিকে, কিন্তু ঠিক তখনই শুনতে পায় একটা সিটির শব্দ। শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে যায় মল্লিকার। এই সিটির শব্দটা তার চেনা, আর এই অন্ধকার গলিতে এই সিটির শব্দটা পাওয়া মল্লিকার পক্ষে খুব একটা ভালো লক্ষণ নয়। বিগত কয়েক মাস ধরে ওর পিছু করছিল ছেলেটা, কিন্তু সব লিমিট তো ক্রস করলো এই গত পরশুদিন, যখন মল্লিকা স্কুল থেকে বাজারের পথ ধরে বাড়ি ফিরছিল। ভরা বাজারের মধ্যে কোত্থেকে যেন উদয় হয় ছেলেটা। তারপর আচমকা ওর হাতটা চেপে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে এসে সেক্সের প্রস্তাব দেয়। মল্লিকা আর নিজেকে সামনে রাখতে পারে। রাগের মাথায় সজোরে একটা চড় বসিয়ে দিয়েছিল ছেলেটার গালে। স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে মানুষজনের ভিড় জমে গিয়েছিল। মল্লিকা নির্দ্বিধায় সব কথা জানিয়ে দিয়েছিল লোকজনগুলোকে। তারপর আর কি, গণধোলায়। কিন্তু মল্লিকা আর দাঁড়ায়নি, বাড়ির পথে রওনা দিয়েছিল। কিন্তু আজকে এই অন্ধকার গলিতে মল্লিকা একা একা কি করবে? সে শুনতে পেল ছেলেটা সিটি বাজাতে বাজাতে তার দিকেই হেঁটে আসছে। চটির খসখস শব্দ অন্তত এটুকুই জানান দিচ্ছে। মল্লিকা ভয়ে আর পিছনে তাকানোর সাহস পেল না। জোরে জোরে পা চালাতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ওর পায়ে হাঁটু ঠিক পিছন দিকে সবেগে এসে লাগলো একটা মোটা গাছের ডাল। টাল সামলাতে না পেরে রাস্তার ওপরেই পড়ে যায় মল্লিকা। পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করে, কিন্তু তাকে যে উঠে দাঁড়াতে হবে, পালাতে হবে, নইলে যে ছেলেটার কাছে চলে আসবে। একবার পিছনের দিকে তাকায় মল্লিকা। সে দেখে ছেলেটি দৌড়তে শুরু করেছে। ভয়ে তার বুক কেঁপে ওঠে। কাঁধের ব্যাগটা রাস্তার উপরে পড়ে যায়। সেটা না তুলেই কোনো রকমে উঠে দাঁড়ায় মল্লিকা। তারপর খোঁড়াতে খোঁড়াতে দৌড়তে শুরু করে। কিন্তু কতক্ষণ? একটা হিংস্র বাঘের সামনে আহত হরিণী কতক্ষণ টিকতে পারে? ছেলেটি পিছন থেকে জাপটে ধরে মল্লিকাকে। মল্লিকা চিৎকার করতে যাবে, তার আগেই ছেলেটির বাঁ হাতের শক্ত থাবা মল্লিকার মুখ বন্ধ করে দেয়। মল্লিকাকে টানতে টানতে সে অর্ধনির্মিত বাড়িটির দিকে নিয়ে যেতে থাকে ছেলেটি। মল্লিকা নিজের সমস্ত শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে,
পা রাস্তার উপরে ঘ্যাসটাতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছুই হয় না। ছেলেটার বাঁধন মল্লিকা ছাড়াতে পারে না। মুহূর্তের মধ্যেই ছেলেটা মল্লিকাকে এক প্রকার চ্যাংদোলা করে অর্ধনির্মিত বাড়িটির অন্ধকারের মধ্যে প্রবেশ করে যায়। গোলকের যখন হুঁশ ফিরল তখন ওর সামনে সবকিছুই অন্ধকার। কপালের ডান দিকটায় এবং কাঁধে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলো গোলক। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও যেন হ্রাস পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকমে উঠে দেওয়ালে হেলান দিয়ে বসে দু একবার চোখ দুটো কচলে নিয়ে তাকিয়ে দেখে চারিদিকে বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকার। কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ও বসে রয়েছে একটা দুর্গন্ধযুক্ত শ্যাওলাযুক্ত জায়গায়। ওর থেকে কিছুটা দূরে বড় বড় ঘাস আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর একটু দূরে দেখা যাচ্ছে সেই বিশাল বাড়িটা। গোলকের বুঝতে বাকি রইল না যে ও যেখানটায় বসে রয়েছে, যেই দেওয়ালটায় হেলান দিয়ে রয়েছে, সেটা ওই কুমোর দেওয়াল। শিউরে উঠল গোলক, ছিটকে সরে গেল, আর সরতেই চোখে পড়ল একটা অতি ভয়ানক দৃশ্য। কুমোর দেওয়ালের উপরে দুই পা তুলে উঁচু হয়ে বসে রয়েছে জুলি। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে মুখের আশেপাশে। তার মুখে দাঁতে দুই হাতে লেগে রয়েছে কাঁচা রক্ত। সদ্য কোনো জীবকে যেন চিবিয়ে খেয়েছে সে। গোলকের প্রচন্ড ভয় হলো। না, জুলির বর্তমান চেহারা দেখে নয়, তার বসে থাকার ভঙ্গি দেখে। যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে, সামান্য পা হড়কে গেলেই সব শেষ। গোলক উঠে দাঁড়ায়। জুলি, নেমে এসো, নেমে এসো লক্ষ্মীটি, ওখানে বসা খুবই রিস্কি। একটা ঢোক গিলে ধীরে ধীরে এগোতে থাকে জুলির দিকে, কিন্তু আচমকা জুলি একটা লাফ দেয় গোলকের দিকে। গোলক সরে যায় না, সে আরো এগিয়ে আসে সেদিকে, কারণ গোলক জানে ভেতরে যতই কমলার বাস হোক, দেহটা তো জুলির। তাই আঘাত লাগলে জুলি এবং তাদের সন্তানেরই ক্ষতি হবে। জুলি লাফিয়ে পড়ে গোলকের বুকের উপরে। গোলক টাল সামলাতে না পেরে আবারও পড়ে যায় শ্যাওলার উপরে। জুলিও টুটি খামচে ধরে। গোলক নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। জুলির বাঁধন আরো শক্ত হতে থাকে। গোলক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেও পারে না। কিভাবে চেষ্টা করবে? জুলির ওপরে আঘাত করবে, কিন্তু তাতে যে জুলিরই ক্ষতি হবে, এবং জুলির ক্ষতি হলে যদি ওদের বাচ্চার কোনো ক্ষতি হয়। এদিকে সন্তোষের হুঁশ ছিল না এতক্ষণ। তার যখন হুঁশ ফিরল তখন সে নিজেকে উপলব্ধি করলো ওপরের ঘরে একা। তার বুঝতে বাকি রইল না যে ওরা দুজন কোথায় থাকতে পারে। তবে সেখানে যাওয়ার আগে ঠাকুর ঘরের ভেতর থেকে কিছু একটা বার করে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে নেয় সে। তারপর ছোটে ঘরের পিছনের দিকে। কিন্তু সেখানে পৌঁছে সন্তোষ যে দৃশ্যটা দেখলো, সেটা দেখার জন্য সে আগে থেকেই প্রস্তুত ছিল। গোলকের বুকের উপরে উঠে টুটি খামচে ধরে রয়েছে জুলি। সে জানতো এখানে আসলে এরকমই কোনো দৃশ্য হয়তো চোখে পড়বে। আশেপাশে তাকাতেই একটা গাছের ডাল চোখে পড়ে সন্তোষের। সেটা নিয়ে এক ছুটে সে এগিয়ে যায় সামনের দিকে। তারপর সজোরে বসিয়ে দেয় জুলির বাম কাঁধের উপরে। জুলির দেহটা ছিটকে গিয়ে ধাক্কা খায় কুমোর দেওয়ালে। গোলক তিরিং করে উঠে দাঁড়ায়, ছুটে যায় জুলির দিকে। জুলি, 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 চোখ খোলো জুলি। কিন্তু জুলির দেহটা ওভাবেই পড়ে থাকে। গোলকের মাথায় আগুন জ্বলে যায়।
ও সন্তোষের সামনে এসে দাঁড়ায় লাল লাল চোখে। কলার চেপে ধরে ওর। সন্তোষ কাকা, তুমি কি করলে? তুমি এটা, হ্যাঁ? ওর শরীরের ভেতরে কমলা থাকতে পারে, কিন্তু বাইরে তো আমার জুলি আছে। ওর শরীরে আঘাত আনলে তো জুলি শরীরেই লাগবে। সন্তোষ গোলকের পিছন দিকে ভয়ার্তভাবে তাকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু গোলক পিছনের দিকে ফিরতে পারল না। তার আগেই একটা টান অনুভব করল। জুলি ওকে পিছন থেকে সজোরে টানছে। সন্তোষকে ছেড়ে দেয় গোলক, কিন্তু ছাড়ার ঠিক আগের মুহূর্তে সন্তোষ নিজের পকেট থেকে কিছু একটা বার করে গোলকের পকেটে গুঁজে দেয়। বিষয়টা এত তাড়াতাড়ি হয় যে কেউই কিছু বুঝতে পারে না। জুলি টেনে এনে গোলককে ঠেসে ধরে কুয়োর দেওয়ালের সঙ্গে। জুলি, 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 কি করছো তুমি? জুলি, জুলি, নিজের রূপে ফিরে এসো। জুলি, জুলি। গোলকের গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে জুলি। গোলক ছটফট করতে থাকে, দম বন্ধ হয়ে আসতে শুরু করে ওর। জুলির হাতের উপরে লাঠিটা দিয়ে সজোরে প্রহার করে সন্তোষ। সঙ্গে সঙ্গে গোলককে ছেড়ে দেয় জুলি। মাটির উপরে আছাড় খেয়ে পড়ে গোলক, যন্ত্রণায় ছটফট করতে থাকে। সন্তোষ জুলিকে পিছন থেকে জাপটে ধরে। এক ঝাটকায় সন্তোষের বাঁধন ছাড়িয়ে ফেলে জুলি। সন্তোষ শ্যাওলার মধ্যে পিছলে পড়ে যায়। যে পুরনো শক্তপোক্ত সেগুন কাঠের দরজা দু অর্ধেক করে ভেঙে ফেলতে পারে, তার কাছে বৃদ্ধ সন্তোষের বাঁধন তো জলভাত। কিন্তু ধীরে ধীরে জুলি এগিয়ে আসে গোলকের দিকে। ওর বুকের উপর একটা পা দিয়ে দাঁড়িয়ে পড়ে। গোলক যন্ত্রণায় ছটফট করতে থাকে। একটা মেয়ের জীবন নষ্ট করে শান্তি হয় না তোর? হ্যাঁ, আরো একটা মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস? আরো একটা মেয়ে? সন্তোষ উঠে দাঁড়িয়ে পা বাড়াতেই যাচ্ছিল, কিন্তু জুলির ভেতর থেকে কমলার বলা কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ে। কয়েক বছর আগের কয়েকটা কথা মনে পড়ে যেতে লাগলো তার। बाबूजी, आपने क्या सच में रोने की आवाज सुनेছেন? সত্যি কিনা জানি না, তবে প্রথমে মনে হয়েছিল সত্যি, কিন্তু কৌশিক আসতে আর আওয়াজটা পাইনি। ওসব কিচ্ছু না, সব মনের ভুল। তাই হবে হয়তো। সন্তোষ দুদিকে মাথা দোলায়। ये बहम ना है, असली बात আছে। वो सच में रोती है बाबूजी, लेकिन सब लोग सुन नहीं पाते। সন্তোষের মনের মধ্যে একটা প্রশ্ন দানা পাকিয়ে আসতে শুরু করে এইবার। এখন তো না হয় জুলি অন্তঃসত্ত্বা, এবং ওদের বিয়ে না হয়ে থাকার ফলে কমলা জুলির উপরে ভর করেছে এবং গোলককে মারতে চাইছে। কিন্তু সেই বছর কেন মারতে চাইছিল? কি এমন অতীত রয়েছে গোলকের? তোদের মতো নরকের কীটের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা এই সমাজের কলঙ্ক। তোদের জন্যই নারীরা সুরক্ষিত নয়। তাই আজ আজ আমি নিজে শেষ করব তোকে। হঠাৎই গোলকের গোঙানি কানে আসে সন্তোষের। সন্তোষ ভাবে গোলকের অতীত যাই থাকুক না কেন, এখন সন্তোষের কর্তব্য ওকে বাঁচানো। সে হাঁক ছাড়ে। বাবুজি, বাবুজি জলদি ওঠেন। আপনার আপনার পকেটে দেখুন, আমি সিন্দুরের কৌটো দিয়েছি। जल्दी उठे, मैडम जी स्थिति पड़िए दे जल्दी। कमला सिर्फ स्वीकृति मांगी थी, लेकिन उसे वो नहीं मिला था, इसीलिए वो आज भी भटकती है बाबूजी। वो आज भी स्वीकृति मांगती है। मैडम जी को अभी तक स्वीकृति नहीं मिला। আপনি যদি সিঁদুরটা আভি পরিয়ে দেন তাহলে दोनों को ही स्वीकृति मिल जाएगा। और
हमार যতদূর মনে হয় कमला यही चाहती है बाबूजी। जल्दी जल्दी कीजिए बाबूजी, जल्दी। গোলক হাঁপাতে হাঁপাতে নিজের পকেটের ভিতরে হাত ঢোকাতেই একটা ছোট্ট কৌটো খুঁজে পায়। কৌটোটা কোনো রকমে বার করে গোলক। कमला कमला ওনাকে छोड़ दो, ও স্বীকৃতি দেবে তোমাকে, স্বীকৃতি দেবে। उसके हाथ में सिंदूर আছে। জুলির ভেতরে থাকা কমলা গোলকের হাতে ধরা সিঁদুরটার দিকে তাকায়, আর তাকানোর সঙ্গে সঙ্গে গোলক অনুভব করে ওর বুকের উপর থেকে জুলির পায়ের ভারটা অনেকখানি কমে গেল। छोड़ दो कमला, छोड़ दो। জুলি পিছনে ঘুরে তাকায় সন্তোষের দিকে। সে যেন বিশ্বাস করতে পারছে না যে গোলকের হাতে সিঁদুর রয়েছে, আর ঠিক সেই জন্যই সে আশ্বস্ত হতে চায় সন্তোষের কাছ থেকে। ভয় নেই, तुम छोड़ दो। জুলি ছেড়ে দেয় গোলককে। জুলি সেখানেই দাঁড়িয়ে থাকে চুপচাপ, বোকা বোকা মুখ করে তাকিয়ে থাকে সিঁদুরের কৌটোর দিকে। গোলক হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায়, একবার তাকায় সন্তোষের দিকে। পড়িয়ে দেন বাবুজি, পড়িয়ে দেন, দের করবেন না। গোলক একটা ঢোক গিলে তাকায় জুলির দিকে। কিছুক্ষণ আগে যে মুখটা দেখে বিভৎসতা ঝলকে পড়ছিল, এই মুহূর্তে সেই বিভৎসতা যেন কোথায় একটা হারিয়ে গেছে। একটা বাচ্চা সুলভ বোকা বোকা মুখ করে বারবার সিঁদুর আর গোলকের মুখের দিকে তাকাচ্ছে সে। গোলক সেই দৃশ্য দেখে একটু হাসে, তারপর কৌটোর সমস্ত সিঁদুর নিজের ডান হাতের তালুর মধ্যে ঢেলে জুলির সিথি থেকে শুরু করে গোটা মাথা রাঙিয়ে দেয়। জুলির ভেতরে উপস্থিত কমলা যেন বিশ্বাসই করতে পারছে না বিষয়টা। সে একবার সিথিতে হাত দেয়, তারপর হাতটা ভালো করে দেখে, গন্ধ শুকে, তারপর নিজের গালে মুখে মাখে সিঁদুরটা। খিলখিলি হেসে ওঠে একটা বাচ্চা মেয়ের মতো। হাসতে হাসতে গোলকের আরো কাছে সরে আসে। কিন্তু এই হাসি সেই ভয়ঙ্কর হাসি নয়। এই হাসি প্রশান্তির হাসি, আনন্দের হাসি। এই দৃশ্য দেখে গোলকের চোখের কোণে হরহর করে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। ও জুলির মাথায় হাত রাখে, আর ঠিক তখনই গোলক দেখতে পায় জুলির দেহটা বদলে যাচ্ছে একটা অন্য মেয়েতে। বয়স খুব বেশি হলে 18 হবে হয়তো। পরনে একটা মলিন শাড়ি, চোখে মুখে একটা ক্লান্ত ভাব, শুধু ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা চওড়া হাসি। গোলক বুঝতে পারে এটাই হয়তো কমলা। ও ভয় পেয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই একটা আলোর বিচ্ছুরণের ন্যায় মেয়েটা বাতাসের মধ্যে মিলিয়ে যেতে থাকে। ধীরে ধীরে জুলি ফিরে আসতে থাকে। আলোর বিচ্ছুরণ শেষ হলে জুলির দেহটা নিস্তেজ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় সে। কিন্তু গোলক তাকে মাটির উপরে লুটিয়ে যেতে দেয় না, নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়। আশেপাশে পরিবেশ যেন কিছুক্ষণের জন্য অস্বাভাবিক রকমের নিশ্চুপ হয়ে গিয়েছিল। পুনরায় যেন তারা নিজেদের প্রাণ ফিরে পেল। ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া গেল, ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে জুলিকে। এখনো তার জ্ঞান ফেরেনি। কৌশিককে খবর দেওয়া হয়েছে, জুলির বাড়িতেও সব জানানো হয়েছে। তবে কমলার বিষয়টা সবার থেকেই পুরোটা লুকিয়ে যাওয়া হয়েছে। আজকালকার দিনে কে বিশ্বাস করবে সেসব? সন্তোষ আর গোলক হাসপাতালের বাইরে এসে দাঁড়ায়। আজকে চাঁদ উঠেছে আকাশে,
তারাও রয়েছে অনেক। सब कुछ ठीक हो जाएगा बाबूजी, सब कुछ। लेकिन बाबूजी एक हिसाब नहीं मिला हमको। গোলক জানে সন্তোষ কোন হিসাবের কথা বলছে, তবুও সন্তোষের মুখ থেকেই সবটা শুনতে চায়ও, তাই চুপ করে থাকে। কামলা ম্যাডাম জির ওপর কেন ভর করেছিল সেটা তো স্পষ্ট, কারণ আপনাদের শাদী হয়েছিল না, স্বীকৃতি পেয়েছিল না সম্পর্ক। লেকিন আপনি যখন প্রথমবার এসেছিলেন তখনও কামলার উপস্থিতি আপনি টের পেয়েছিলেন, কিন্তু এটা তো হওয়ার কথা না। কামলা তো সবাইকে কমলা সবাইকে দেখা দেয় না, শুধু তাদেরকেই হন্ট করে যারা পরকীয়া করে, মহিলাদের উপরে খারাপ নজর রাখে, কিংবা এই ধরনের লোকজনকে। জানি আমি সন্তোষ কাকা, তুমি বলেছিলে সকালে। সন্তোষের এইবার সব কেমন যেন গুলিয়ে যেতে শুরু করলো। এক দৃষ্টে সে তাকিয়ে রইল গোলকের দিকে। গোলক তার দিকে তাকালো না। কথাটা বলেই একটা বড় দীর্ঘশ্বাস বুকে পুরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল দূরে কিছু একটা দিকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করেছি? আমার অতীত কি? কে আমি? কেন কমলা আমায় হন্ট করছিল? তাই তো। कौन है आप बाबूजी? कमला आपके ऊपर इतना रेगे কেন ছিল? গোলক একটু সময় নেয়, তাকিয়ে থাকে সন্তোষের দিকে, তারপর একটু হেসে বলে, সেসব না হয় এখন থাক সন্তোষ কাকা, ওসব এখন ঘেঁটে লাভ নেই, বুঝলে? আমি একটু আসছি। হ্যাঁ, একটা কাজ বাকি আছে, ওটা পূরণ করতে হবে। তুমি এখানে থাকো তোমার ম্যাডামজির কাছে, সবাই আসছে, ফোন করা হয়েছে। সন্তোষ অবাক হয়ে তাকিয়ে থাকে গোলকের দিকে, কিন্তু গোলক আর দাঁড়ায় না, ধীরে ধীরে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে যায়। অন্ধকারের মধ্যে নগ্ন এবং হাত পা মুখ বাঁধা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মল্লিকা। তাকে ধর্ষণ করার পর শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় কামড়ে খামচে মাংস খুবলে নিয়েছে মানুষরূপী জানোয়ারটা। মল্লিকা যন্ত্রণায় শুধু ছটফট করেছে, আর তাছাড়া কি বা করবে? মল্লিকার শরীরে আর শক্তি অবশিষ্ট নেই, সে নিজেকে আর ছাড়ানোর চেষ্টাও করছে না। কিন্তু এটা দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠছে জানোয়ারটা। কেন ছটফট করছে না মল্লিকা? কিছু একটা করতে হবে, এমন কিছু যাতে সে আবার ছটফট করে। কিন্তু কি করা যায়? ভাবতে ভাবতেই চোখের সামনে একটা রডের টুকরো দেখতে পায় ছেলেটা। ওটা হাতে তুলে নেয় সে। খুব তেল না? দেখ দেখ এবার কি করি। দাঁত পিষে পিষে মল্লিকার উদ্দেশ্যে কথাখানা বলে ছেলেটা। রডটার উপরে নিজের থুতু ফেলে একবার চারিদিকে মাখিয়ে নেয়, তারপর এক ঝটকায় মল্লিকার যৌনাঙ্গের ভিতরে ঢুকিয়ে দেয় রডটা। আবারও যন্ত্রণায় ছটফট করে ওঠে মল্লিকা। সেটা দেখে জানোয়ারটা আবারও আনন্দ পেতে থাকে, কিন্তু বেশিক্ষণ এই নির্মম খেলা চলে না। কিছুক্ষণের মধ্যে মল্লিকার টানা টানা চোখে তীব্রভাবে কুঁচকে থাকা চামড়া নরম হতে শুরু করে। তার ছোট্ট কপালটাও এবার মসৃণ হয়ে আসছে। নিভু নিভু প্রদীপের শিখা
যেমন দমকা হাওয়ার সাথে অফুরন্ত চেষ্টার পরে নিজের অনিচ্ছা সত্ত্বেও দপ করে নিভে যায়, সেভাবেই চির নিদ্রার দেশে তলিয়ে যায় তরতাজা মেয়েটা। তবুও জানোয়ারটা থামে না, ক্রমাগত রডটা তার শরীরের ভেতরে প্রবেশ করাতে থাকে এবং বার করতে থাকে। নিথর শরীরটা থেকে গাঢ় আলতার মতো রক্ত বাঁধ নামানা জলের ন্যায় বইতে শুরু করে চারিদিকে, যেন সেগুলো শরীরটার মধ্যে বহুকাল বন্দী ছিল। সেই রক্ত একটা পিশাচের মতো নিজের সারা শরীরে মুখে মাখতে থাকে ছেলেটা। যখন ভোরের আলো ফুটতে শুরু করবে ঠিক তার পূর্বে সে ওই স্থান পরিত্যাগ করে। খালি পড়ে থাকে মানুষের একটা খোলস, দুটো হাত, দুটো পা, একটা শরীর, একটা মাথা, একটা এলোমেলো মুখ, মুখের ভাব অস্পষ্ট, কেবল টুকরো টুকরো ঘাম আর একটু একটু করে শুকিয়ে যেতে থাকা নোনা জলের ছাপ লেগে আছে কিসের যেন একটা জানান দেওয়ার জন্য। যেন দৃশ্যমান খোলসটা সত্যি নয়, দৃষ্টির আড়ালে অস্তিত্ব ছিল আরও কিছুর। একটা প্রাণ ছিল, কান্না, হাসি, আরও কত রকমের অনুভূতি ছিল, যেন তারই অস্তিত্বের জানান দিতে চাইছে নোনা জলের দাগগুলো। সকালে মিস্ত্রিরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে, নিউজ চ্যানেলে খবর ছড়ায়। মাসখানেক ধরে প্রচুর মিটিং মিছিল হয়, কিন্তু ক্রিমিনাল ধরা পড়ে না। এ শহরের অন্যান্য ক্রিমিনালদের মতো সেও ভিড়ের মধ্যে হারিয়ে যায়, আর পুলিশ কিচ্ছু করতে পারে না। বাবা ছিল পুলিশের উঁচু পোস্টে, ফলে আমি শেষমেশ ধরা পড়ি না। কে রেপ করলো, কে মার্ডার করলো, কেউ কিচ্ছু টের পায়নি। তখন ভেবেছিলাম যে আমি বেঁচে গিয়েছি, কিন্তু আজকে কমলা আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিয়েছে আমি বেঁচে গিয়েও মরে গিয়েছিলাম সেদিন। সেদিন যদি পুলিশ আমায় ধরতো, ফাঁসির ঘোষণা করত, তাহলে হয়তো আমি প্রকৃত অর্থে বেঁচে যেতাম। কিন্তু আফসোস, সেসব কিছুই হয়নি। আমি জানি এই কথাগুলো তোমার কতটা দুঃখ দিচ্ছে। এই ভিডিওটা তুমি যখন দেখবে তখন হয়তো তোমার উত্তর শোনার জন্য আমি তোমার পাশে থাকবো না। তোমার বিশ্বাসের যোগ্য আমি নই, তোমার স্বার্থহীন ভালোবাসার যোগ্য আমি নই। এত কিছু এত কিছুর পর বেঁচে থাকার সাহসটাও আমার নেই। আমি ডিজার্ভ করি না জুলি, ডিজার্ভ করি না। আমি একটা নরকের কীট জুলি, একটা রেপিস্ট, একটা ক্রিমিনাল, একটা জানোয়ার আমি। তাই আমি সেটাই করব যেটার আমি যোগ্য। আমার শাস্তি আমি নিজেই দেব। যদিও বলতে পারো আমি আবার পালিয়ে যাচ্ছি বাস্তবটা রেখে, তোমাকে রেখে, আমার কর্তব্য, দায়িত্ব সব কিছুকে রেখে। কারণ তোমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। তুমিও জানো আমি কতটা ভীতু। লড়াই করার জন্য যে শির দ্বারা লাগে তা আমার নেই। আমি কাপুরুষ জুলি, I'm a bloody coward, Julie. I'm a bloody coward to face the truth. কার সাথেই বা লড়াই করো, হ্যাঁ? কাকে বাঁচানোর চেষ্টা করো, যেখানে আমি নিজেই একটা অভিশাপ সকলের জন্য। সন্তান যখন জানতে পারবে তার বাপ একটা রেপিস্ট, একটা ক্রিমিনাল,
কি উত্তর দেবো ওকে? হ্যাঁ, কি উত্তর দেব? কোনো উত্তর নেই আমার কাছে জুলি। সরি জুলি, সব কিছুর জন্য সরি। জানি এই ভুলের ক্ষমা হয় না, তুমি কখনো ক্ষমা করবে না আমাকে, এটাও জানি। আর ক্ষমা না করাটাই স্বাভাবিক। ক্রিমিনালের আবার কখনো ক্ষমা হয়? যাকে আমার যা কিছু আছে সব কিছুর ওপরে আজ থেকে তোমার অধিকার, আমাদের বাচ্চার অধিকার, আমার ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা সব কিছুর ওপর। প্লিজ আমার উপরে রাগ করে এগুলো নিতে বারণ করো না কখন। বাচ্চাটাকে একা একা মানুষ করা সহজ হবে না। যতই আমি ক্রিমিনাল হই না কেন, বাচ্চাটাও তো আমারই, তাই এইটুকু অধিকার আমার রয়েছে। আদর হয়তো কখনো দিতে পারবো না, তাই এই সামান্য জিনিসটুকু অ্যাকসেপ্ট করো প্লিজ। আর হ্যাঁ, আমি মিথ্যুক হতে পারি, ক্রিমিনাল হতে পারি, ভীতু হতে পারি, কিন্তু আমার তোমার প্রতি ভালোবাসাটা একদম খাঁটি ছিল জুলি। আর হয়তো কখনো দেখা হবে না, আর হয়তো কখনো হাতে হাত রাখা হবে না। ভালো থেকো জুলি, ভালো রেখো বাচ্চাটাকে। আর শোনো, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। আমাদের যদি ছোট্ট ফুটফুটে মেয়ে হয় তাহলে ওর নাম মল্লিকা রেখো। ভালো নাম না হলেও ডাক নাম হিসাবে রেখো না হয়। অনেক কথা হয়ে গেল, টাটা। আমার মতো নরকের কীটের ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জুলির হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটা পাঠিয়ে দেয় গোলক। জুলির প্রোফাইল পিকচারটায় চুমু খায় একটা, তারপর ঘাসের মধ্যে ফোনটা নামিয়ে রাখে। কয়েক মুহূর্তের জন্য ওর মনে হয় দ্বিতীয় চান্স কি পাওয়া উচিত নয়? আরো একটা আরম্ভ নতুন করে। কিন্তু তখনই ওর মনে পড়ে যায় কমলার বলা কথাটা, তোদের মতো নরকের কীটের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা এই সমাজের কলঙ্ক, তোদের জন্যই নারীরা সুরক্ষিত নয়। তাই আজ আমি নিজে শেষ করব তোকে। ঠিকই তো, কমলা খারাপ কিছু তো বলেনি। যা বলেছে ঠিকই বলেছে। আমার মতো নরকের কীটের ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কুয়োর দেওয়ালটার উপরে উঠে দাঁড়ায় গোলক। একটা বড় করে শ্বাস নেয়, তারপর ঝাঁপ দেয় কুয়োর মধ্যে। গোলকের সঙ্গে সঙ্গে তার নৃশংস অতীতটাও কুয়োর গভীর নিকষ কালো অন্ধকারের মধ্যে তলিয়ে যায়। সকল অন্ধকারকে মুছে দিয়ে সূর্যের প্রথম কিরণ কচি ঘাসের ডগায় চুম্বন দিয়ে যায়। দূরে কোথাও একটা নাম না জানা পাখি নতুন ভোরকে স্বাগত জানানোর জন্য গলা তুলে গান গাইতে শুরু করে। চাষিরা দলে দলে ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সব নতুনের ভিড়ে চিরদিনের মতো হারিয়ে যায় গোলক এবং গোলকের অতীত। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বীকৃতি দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা, ইশিকা, সোহম, দীপঙ্কর, অর্পণ, কৌস্তব। পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং এবং সাউন্ড ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে
নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।